This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। থিওরিটা একই আছে, ম্যান মেড বন্যা, ডিভিসির সঙ্গে জলযুদ্ধও চলছে। আর সেই যুদ্ধেই কি জোটসঙ্গীকে এবার পাশে চাইলেন, নাকি হেমন্ত সোরেন জোটসঙ্গী বলেই ঝাড়খণ্ড নিয়ে আজ সুর নরম করতে হলো বাংলার মুখ্যমন্ত্রীকে? ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যার আশঙ্কা বাড়ায় হেমন্ত সোরেনকে আজ ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কথায় যুদ্ধংদেহী মেজাজ নেই। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডের জল ছাড়ার বিষয়ে হেমন্ত সোরেনকে নজর রাখতে অনুরোধ করেছি। লিখেছেন, ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এই নিয়ে আমি হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করেছি। ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে, যা ম্যানমেড। এর মধ্যে কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে আবারও ডিভিসি জল ছেড়েছে। শনিবার নবান্ন থেকে অসন্তোষ প্রকাশ করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। এভাবে না জানিয়ে জল ছাড়ায় জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন আলাপন। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। 24 ঘন্টাও গেল না, নবান্নের আপত্তি উড়িয়ে ফের আরও 1.20 লক্ষ কিউসেক জল ছাড়ার কাজ শুরু করলো ডিভিসি। রবিবার সকাল থেকে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। আর ডিভিসি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো, রবিবার সকালে মাইথন জলাধার থেকে 6000 কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত জলাধার থেকে সকাল 6টা পর্যন্ত 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই দুটি জলাধারের জল জমা হয় দুর্গাপুর ব্যারেজে। জলের চাপ বাড়ায় সেখান থেকেও জল ছাড়া শুরু হয়েছে। এদিন সকাল 9টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে 92,675 কিউসেক জল ছাড়া হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে জল ছাড়ার পরিমাণও বেড়েছে। জল না ছাড়লে ব্যারেজ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। অগত্যা জল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ফলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এর মধ্যে আবারও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ডিভিসির জলে আতঙ্ক খানাকুল, আমতা। গতকাল ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে 1,20,000 কিউসেক জল ছাড়া হয়। দামোদর নদের ওপর এই বাঁধটি ঝাড়খণ্ড সরকারের আওতাধীন। আজ 55,000 কিউসেক জল ছেড়েছে তেনুঘাট। ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় গতবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা ম্যানমেড বন্যা। এবারও আঙুলটা ওই ডিভিসির দিকেই তিনি তুলছেন। ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। দেখুন, এর আগের বছরেও এই ধরনের অভিযোগ হয়েছে। ডিভিসির তরফে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হয় এবং প্রমাণ সহ জানানো হয়, আমরা জানিয়েছি বিষয়টি রাজ্য সরকারকে। রাজ্য সরকার মিথ্যে কথা বলছে, প্রমাণিত হয়ে গেছিল গত বছর, এবারও প্রমাণিত হবে যে রাজ্য সরকার মিথ্যে কথা বলছে। যখন গ্রীষ্মকালে জল চাওয়া হয় তখন ডিভিসি দেয় না। আর এদিকে ঝাড়খণ্ডে যদি বাড়তি বৃষ্টি হয়ে যায়, অতিবর্ষণের জল এদিকে পাঠিয়ে দেয়, তাহলে জেনে শুনে বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো কাজ করছে। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মাটির বাঁধ ভেঙে যাচ্ছে, জনপ্লাবন ঘটছে। ওই একজন বেসরকারি কোম্পানির কর্ণধার গাড়ি শুদ্ধ ভেসে চলে গেলেন। যেটাই তো পশ্চিমবঙ্গের চিত্র। এখন নতুন করে ডিভিসির দিকে আঙুল তোলা হচ্ছে। তা ডিভিসির তো একটা জল ধারণের ক্যাপাসিটি আছে, কোনখানে সেই জল পৌঁছচ্ছে শেষ দপ্তরের কাছে সেই খবর নেই। ডিভিসিকে নিয়ে রাজনৈতিক চাপানুতরের মধ্যে বাংলা ভেসে যাচ্ছে। ডিভিসির জলে বিপদের আশঙ্কা বেড়ে গিয়েছে আরামবাগে। দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। জলমগ্ন পুরসুরা, খানাকুল, শ্রীরামপুরের বেশ কিছু এলাকা। মুন্ডেশ্বরী নদীর ওপরে থাকা একটি সেতুতেও জল এবং সেই সেতুটি ভেসে গিয়েছে। ডিভিসির জলের তোড়ে হাওড়ার উলুবেড়িয়াতেও সেতু ভেঙে পড়েছে। হাওড়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের তরফে মুন্ডেশ্বরী নদী পারাপারের জন্য নৌকোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনো রকম লাইফ জ্যাকেট সেখানে নেই। বিপদের ঝুঁকি নিয়ে সেই নদী পারাপার চলছে।
বাড়ি থেকে নেবে ঢালতে একটু ঢাল আর ছুটে লাভ দেখেছি আর পা মুড়ে একবার ঝুলে পড়েছে পাটা। হাঁটতে পারছেন না তো? আর 6 মাস পর আছে এই বসছি উঠছি এই করছি। তো এখানে তো সাঁকো ভেঙে গেছে, তো আপনাকে তো সাঁকো ভেঙে গেছে, এইভাবে আনতে হচ্ছে। হ্যাঁ, কীভাবে আনতে হচ্ছে আপনাকে? ওই তো খেতে, মানে কোনো টেচারও তো নেই এখানে, কিছুই নেই। না, প্রতিবারের ব্রিজ ভেঙে যায়, প্রায় 2-3টে ব্রিজ হয়, 2-3টে ব্রিজই ভেঙে যায়। কি করে যাতায়াত করছেন এখন? কোনো রকমে তো এর মাধ্যমে, কখনো রিস্কের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। এই তো আমাদের অসুবিধা এই যাতায়াতের, আর কিছু না। প্রতি বছরই এই পজিশন হচ্ছে। সেচ দপ্তরে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। প্রতি বছর বন্যায় যেখানে ভাসছে, প্রতি বছর শহরের যে সমস্ত ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে, সেগুলো কি তারা জানেন না? জেনেও তারা এই কাজ যখন করছেন তো কি চলবে? শ্রমিক কি খুব ভুল কিছু বলছেন? এই নয়তো বাংলার সঙ্গে শত্রুতা থেকে ডিভিসি জল ছাড়ছে। বছর বছর বর্ষা এলে যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন রাজ্যের সেচ দপ্তর কেন পরিকল্পনা করছে না তারা? সে প্রশ্ন তো উঠবেই এক্ষেত্রে। ডিভিসির মুখাপেক্ষী হয়ে থাকলে পরিস্থিতি কি আদৌ বদলাবে? বিধানসভা ভোটের বাকি রয়েছে বছর 2, কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি মোটামুটি তৈরি বলা যায়, অন্তত খালি চোখে দেখে তো তাই মনে হচ্ছে। শহরের ফুটপাথ ফাঁকা করে পুরসভাগুলোর কাজকর্ম ভালো করো, স্বাস্থ্য ও জীবন বিমার জিএসটি তুলে নাও, মেট্রো চলুক বারুইপুর পর্যন্ত, এরকম নানা দাবিতে সাজানো শহুরে মন জয়ের অঙ্ক। আর গ্রাম বাংলার জন্য আদি এবং অকৃত্রিম কেন্দ্রের বঞ্চনা। রাজ্যসভায় কেন্দ্রের পেশ করা একটি নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডেরেক ওব্রায়েন যা লিখেছেন তাতে মনে হচ্ছে হাতে যেন এক প্রকার চাঁদ পেয়ে গিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পেশ করা নথিতে বলা হয়েছে 2019-20 অর্থবর্ষে 100 দিনের প্রকল্পে বাংলায় শ্রমিক সংখ্যা ছিল 3,65,683। আবারও বলি 3,65,683। পরের অর্থবর্ষে যা বেড়ে হয়ে যায় 6,78,633। 2021-22 অর্থবর্ষে সেটা অনেকটা কমে হয়ে যায় 4,71,136। আর 2022-23 অর্থবর্ষে সেটা হয়ে যায় মাত্র 1,618। 2023-24 অর্থবর্ষে বাংলার একজন শ্রমিকও 100 দিনের কাজ পাননি। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদে, আবারও বলছি কি লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদে মেনে নিল 100 দিনের কাজের প্রকল্পে বাংলাকে 1 টাকাও দেওয়া হয়নি। 2021 সালে ভোটে হারের পর বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেক এবং তৃণমূল বহুদিন ধরেই কিন্তু করে আসছে। সংসদের ভেতরে স্বীকার করে নেওয়ার বিষয় নেই, বিষয়টা হচ্ছে তো একটা জায়গায় আটকে আছে বিষয়টি, যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলছে সে ব্যবস্থা নিন, ব্যবস্থা নিলে 100 দিনের টাকা কাজ শুরু হয়ে যাবে। আবার ব্যবস্থা নিচ্ছেন না বলে হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লিকের মতো সাম্রাজ্য বানাবে, আনিসুর থেকে শুরু করে শাহজাহান এরা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে থাকবে, জনগণের রাস্তা হবে, জনগণের রেল লাইন হবে, জনগণের ট্রেন হবে, জনগণ তাদের সুবিধা পাবে। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है भ्रष्टाचार किया है वो लाएंगे। দুর্নীতির সেই হিসেব কেন্দ্র দেয়নি, তবে গত বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান লোকসভায় তিনি জানিয়েছিলেন 2022 সালের 9 মার্চ থেকে পশ্চিমবঙ্গকে 100 দিনের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ। আইনের 27 ধারায় এভাবে টাকা আটকে দেওয়ার সংস্থান রয়েছে বলেও তিনি দাবি করেন। 100 দিনের কাজের শ্রমিকদের মজুরি বাবদ বাংলার বকেয়া 2,765 কোটি টাকা, আর কাজের উপাদান বাবদ বাংলার প্রাপ্য আটকে রয়েছে 2,788 কোটি টাকা। সব মিলিয়ে 100 দিনের কাজ প্রকল্পে বাংলার বকেয়া দাঁড়াচ্ছে গিয়ে 5,553 কোটি টাকা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বহুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে চ্যালেঞ্জ করেছেন, যদি হিম্মত থাকে শ্বেতপত্র প্রকাশ করুন। 2021-এ বাংলার মানুষের রায়ে শোচনীয় পরাজয়ের পর বাংলাকে ক টাকা দিয়েছেন, যদি হিম্মত থাকে ডিবেট করুন। অন ক্যামেরা আপনি থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, কিন্তু সেই শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ বা প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে ডিবেটে বসার চ্যালেঞ্জ বিজেপির নেতা মন্ত্রীরা সাহস করেনি গ্রহণ করতে। এটা প্রমাণ করে যে তারা মিথ্যা তথ্য পরিবেশন করছে। বাস্তবটা এটাই
যেটা তাদের আলটিমেট তথ্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে যে বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলা থেকে 4.5 লক্ষ কোটি টাকা ট্যাক্স বাবদ তুলে নিয়ে যাওয়ার পরেও বাংলার প্রায় 1,75,000 কোটি টাকা বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে। কেন্দ্র টাকা আটকে রেখেছে। এই অস্ত্র এবারের লোকসভা ভোটেও গ্রামের ভোট পেতে তৃণমূলকে সাহায্য করেছে। কিন্তু বিজেপি শ্রমিক ভট্টাচার্য তিনি যা তথ্য দিলেন তাতে কি জোড়া ফুলের এই মুখের হাসি মিলিয়ে যাবে? আজকে ডেরেক ওব্রায়েনের এই মন্তব্যের প্রেক্ষিতে আমি শুধু একটি কথাই বলতে চাই যে মাত্র কয়েকদিন আগে রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ যখন বিবৃতি দিলেন তখন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই হাউসের মধ্যে ছিলেন, সব অন্য সময় তারা প্রতিবাদ করেন। গৃহমন্ত্রী বললেন যে কয়েকটি রাজ্য এমন আছে যারা টাকা নেয় কিন্তু হিসাব দেয় না, সেটা খুব একটা সুস্থ পরিস্থিতি নয়। এবং তিনি তার সঙ্গে এটা মেনশন করিয়ে দিলেন এ ব্যাপারে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, যদিও এখন তাদেরও একটু অভ্যাসের পরিবর্তন হচ্ছে, সেই জন্য টাকাও কিছুটা যাচ্ছে। এ ধরনের আক্রমণাত্মক তির্যক মন্তব্য করবার পরেও তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে একটা প্রতিবাদ আমি শুনতে পেলাম না, কেউ সেখানে দাঁড়িয়ে কথাটি প্রতিবাদ করলেন না। তার কারণ কি? ওই যে বলে দিকে দিকে সেই বার্তা রুটি গেল ক্রমে, এক্ষেত্রে অনেকাংশে তাই। 21শে জুলাইয়ের মঞ্চেই তো বার্তাটা দিয়েছিলেন শাসক দলের সেনাপতি। 3 মাসেই হাতে গরম ফল যাকে বলে। ভিতর ভিতর কাজও শুরু হয়ে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিধায়ক সাংসদদের কাছে একটা লিখিত রিপোর্ট চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সট্রিক দপ্তর। প্রশ্ন হচ্ছে এই লিখিত রিপোর্টের প্রয়োজনীয়তা কেন, কোন জায়গায়, কিভাবে তিনি অনুভব করলেন? দলের অন্দরের খবর, নির্বাচনে কেউ ঠিকমতো কাজ করেননি, তাহলে ঘরের অন্দরে, মানে ওই বলে না ঘরের শত্রু বিভীষণ, ঘরের অন্দরেই কি তিনি লুকিয়ে রয়েছেন? সেই সংশয় থেকেই কি এই তলব? আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। ভোটের ফল বেরোনোর ঠিক পরেই ছোট্ট বিরতিতে গেলেন শাসক দলের নাম্বার 2। বিরতি কাটিয়ে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কি কথা? সুর চড়া, অ্যাকশনের কথা। নড়াচড়া শুরু হতেই বার্তাটা রটেই গিয়েছে। ওই যে শুরুতে বললাম, এবার ময়দানে শাসক সেনাপতি, আর সেই বার্তাটাই তো দলের অন্দরে ছড়িয়ে গেল। যারা সমাজবিরোধী কাজ করছে তাদের বলছি সামলে। কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু 2-1 যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছে। সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাকে আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে চাচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। 2021 সালের পর 2024-এ বড়সড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সংগঠনে, আর তা নিয়ে আলোচনা চর্চা তুঙ্গে। অনেকেই চর্চা করছেন যে আবার জেলা পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনতে পারে তৃণমূল নেতৃত্ব সংগঠনের ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস একটা সুনির্দিষ্ট গঠনতন্ত্রের মধ্যে দিয়ে চলে। আমাদের পার্টির সুপ্রিমো রয়েছেন মমতা ব্যানার্জি, যিনি সর্বময়ী নেত্রী। না, আমাদের কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আরও আছে কি সব নাম, হ্যাঁ, যারা আছেন ওদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কীভাবে আরও বেশি করে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করে 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিজয়ী করার লক্ষ্যে এবং 250-এর বেশি আসনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার লক্ষ্যে যা ভালো মনে করবে দলের শীর্ষ নেতৃত্ব সেটাই করবে। কিন্তু কারোর পারিবারিক ব্যাপার, কার সঙ্গে শাশুড়ি বৌমার কোথায় ঝামেলা হবে সেই নিয়ে গিয়ে আমাদের কথা বলবো। এবার প্রশ্নটা হলো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মাঠে নেমে পড়েছেন? সেই কথা তো বলেই দিয়েছেন অশোকনগরের নারায়ণ গোস্বামী। তবে দলে ঝাঁকুনি যে একটা লাগবে সেটা কিন্তু স্পষ্ট, এবং সংগঠনে রদবদলও হবে। আর সেই পথে হেঁটেই ফিরছে
জেলা পর্যবেক্ষক পদও, মানে প্রশ্ন এমনটাই, সম্ভাবনা এমনটাই। 2024-এর লোকসভা নির্বাচন কিংবা এর আগে বিভিন্ন ক্ষেত্রে জেলায় জেলায় অলিখিতভাবে বেশ কিছু নেতা পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড়সড় পদক্ষেপ তৃণমূল নেতৃত্ব নিতে পারেন যে জেলাগুলিতে আবারও পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনতে পারেন। আই উইল ওয়েলকাম দ্য সিস্টেম। এইটুকুনি অনুরোধ করব, এমন পর্যবেক্ষকই দেবেন যিনি জেলাটা চেনেন, মানে কোন দিক দিয়ে গেলে শর্টকাট হয়, কোন দিক দিয়ে গেলে দেরি হয়, কোথায় কে আসল নেতা। পর্যবেক্ষকের কাজ হোক খুঁজে খুঁজে ছানবিন করে পুরনো হারিয়ে যাওয়া সেই মুখগুলোকে বার করা। আমরা দলে কে হবে না হবে 136টা ওদের সাধারণ সম্পাদক, দলের সভাপতি যদি সাধারণ সম্পাদক সবার নাম বলে দিতে পারে, হ্যাঁ, তাহলে ওনাকে আমি মা ক্যান্টিনে ডিম ভাত খাওয়াবো। কিন্তু মনে রাখার যে এই পর্যবেক্ষকদের নিয়েই জেলায় জেলায় নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল। আবারও যদি পর্যবেক্ষক আসে সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব আরও ত্বরান্বিত হবে। এই যে পর্যবেক্ষক বলুন, মন্ত্রিসভা বলুন, বা যেখানেই অদল বদল হোক, এর মাপকাঠি হোক আনুগত্য। তার কারণ আমরা এখানে আনুগত্য 70 আর পারফরমেন্স 30। তার কারণ দেখবেন যখন নির্বাচন হয়, আমরা কি করতে পারি? আমাদের পার্টির তো নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে। তৃণমূলের কোন পদ কখন ফিরে আসবে এই প্রশ্ন করা আর বাবা কেন চাকর এর উত্তর দেওয়া, এর দুটোই এক। রায় খারাপ ছিল না, ভালো বলতো, ভালো সংগঠক ছিল, সব হলো, তৃণমূলকে ডেপুটি চিফ করলো, মন্ত্রী করলো, বিজেপিতে চলে গেল। এক সময় শুভেন্দুকে বিশ্বাস করে মমতা ব্যানার্জি ঢেলে দিয়েছিলেন, মানে আজকে অভিষেকের যতগুলো পদ আছে তার 5 গুণ পদ ছিল শুভেন্দুর, তাতে লাভ কি হলো? অন্যদিকে আরও পদের কথা বলি আপনাদের। শূন্য পদ, একই শূন্য পদ, সেখানে দেখা যাচ্ছে নিয়োগপত্র একাধিক। বিস্ময়কর তো বটেই, কীভাবে সম্ভব এ নিয়ে প্রশ্ন ওঠে। হিসেব তাই প্রথম থেকেই মিলছিল না যে এক শূন্য পদে একাধিক নিয়োগপত্র কিভাবে। মধ্যশিক্ষা পর্ষদ অবশেষে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে শূন্য পদের সঠিক হিসেব তাদের কাছে ছিল না, আর সেটাই হলো বিভ্রান্তির কারণ, মানে কনফিউশন বেড়ে যাওয়ার কারণ। তাহলে শীর্ষ আদালতে কোট আন কোট এই ভুলের দায়ে স্বীকার করে নিল কি পর্ষদ? এ প্রশ্ন উঠবেই, তার কারণ তারা যখন বলছেন সেটা। শনিবারই শীর্ষ আদালতের মধ্যশিক্ষা পর্ষদের লিখিত বক্তব্য সেখানে জমা পড়ে গিয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টতই তারা এটা উল্লেখ করছে। কিন্তু নিজেদের এই ভুল সেটা ধরতে বা আরও একটু স্পেসিফিক্যালি বললে রিয়েলাইজ করতে এতটা সময় কেন পর্ষদ নিল, বা এতটা সময় কেন তাদের লাগলো? নাকি এসএসসির সুপারিশের সঙ্গে তাদের দেওয়া নিয়োগপত্রের হিসেব মেলাতেই এখন পর্ষদকে এই যুক্তিটা খাড়া করতে হচ্ছে? কি বলেন? বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার ক্ষেত্রে বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট পরিবর্তন করেছে এসএসসি, এমনটাই অভিযোগ ছিল। গতকাল লিখিতভাবে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে এই যে নিয়োগ এবং সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। এসএসসির তরফ থেকে যেটা বলা হয়েছিল, মধ্যশিক্ষা পর্ষদ কালকে সুপ্রিম কোর্টে গিয়ে জানালো যে সঠিক শূন্য পদের তথ্য না থাকার জন্যই কিন্তু এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। একই ভ্যাকেন্সিতে একাধিক সুপারিশপত্র হয়েছে, একাধিক নিয়োগপত্র হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মঙ্গলবারই এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। তার আগে শনিবার সুপ্রিম কোর্টে এই 6 পাতার রিপোর্ট জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর রিপোর্ট অনুযায়ী মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056 জন, একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল 5,757 জনকে। এছাড়াও গ্রুপ ডি, গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন যথাক্রমে 4,547 এবং 2,484 জন। ফলে পর্ষদের স্পষ্ট বক্তব্য, কোনো অতিরিক্ত নিয়োগই তারা দেয়নি। তবে শূন্য পদ নিয়ে যে বিভ্রান্তির কথা তারা বলছেন, সেটা আদৌ ধোপে টিকবে তো? দেখুন, ওরা নতুন করে নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে তো হবে না। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছেন, এর তথ্য তো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে, তো সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের
নিরাপত্তা আছে, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। টিউটর স্টেটমেন্ট, তারা এটা দিচ্ছেন। আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের জীবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, আত্মহত্যা করেছে প্রচুর। এই সময়কালে সবথেকে লজ্জাজনক হচ্ছে যে একটা ভাইস চ্যান্সেলর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সে জেল খাটছে এই পরীক্ষা দুর্নীতির কারণে। ফলে সামগ্রিক সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত, এর সাথে মন্ত্রী আমলা থেকে একেবারে নিচের স্তরে কেরানিরা যুক্ত। শঙ্কর ঘোষ যা বললেন অভিযুক্ত তাই। একজন পার্থ চট্টোপাধ্যায় বা একজন মানিক ভট্টাচার্য তো থেমে নেই। জীবন কৃষ্ণ সাহা, মানে যিনি বড়োয়ার বিধায়ক, তিনিও তো শিক্ষা দুর্নীতিতে জড়িয়ে মাস 3 আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন। সেই জীবন কৃষ্ণ ফের কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। সিবিআই এর পর এবার ইডি। সূত্রের খবর, সোমবারই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে এই তৃণমূল বিধায়ককে। ইডির তলবে নতুন করে কেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে জীবন কৃষ্ণ। বাঘে ছুলে 18 ঘা, এটা আমরা জানি, প্রবাদ আছে। তাহলে ইডি ছুলে সহজে জামিন মেলা যে দুষ্কর্তা বোধহয় নতুন করে বলতে হবে। যদিও বিধায়ক দাবি করেছেন যে ইডির কোনো নোটিশ তিনি পাননি। সাংবাদিকদের নজর এড়াতেই কি তিনি এটা বলছেন, নাকি তলব পেয়েও ভাবছেন যাবেন না, হাজিরা এড়াবেন? তাতে কি স্বস্তি বাড়বে? এ প্রশ্ন তো আমরা তুলবই। তৃণমূল নেতার গাড়িতে গরু পাচারের অভিযোগ। মালদার শামসি এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য। রতুয়ার কুশরাক্ষা শামসি রতুয়া রাজ্য সড়ক থেকে গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে শামসি ফাঁড়ির পুলিশ। আটক গাড়ির মালিক শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সংসদ সদস্য, যার নাম আমির হোসেন। কি অভিযোগ? অভিযোগ এই গরুগুলোকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার নাম জড়িয়ে গিয়েছে, বিরোধীরা ছাড়বেন কেন? ফলে বিজেপিও সরব হয়েছে। শোনাই তাদের বক্তব্য। এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিজে পশু ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এই ঘটনায় যোগ নেই বলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মানে আমির হোসেন তিনি দাবি করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। মহারাজ গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে। লোক বলছে পাবলি যে 3টা ষাঁড় আছে। ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কি লেসে বলতে পারে না, ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ। সব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আবারও হাসপাতালে ভাঙচুরের ঘটনা। এবার রামপুরহাটে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এবং সেই অভিযোগে হাসপাতালে ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসককে মারধর। ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে এই হামলার মুহূর্তের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঘটনা। পথ দুর্ঘটনায় জখম আনসারুল শেখকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, একটি ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীর মৃত্যু হয়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোঁটকাটা আজ এ পর্যন্ত।